আপ কি আদালতে সোনু নিগমের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন বহুরূপী। এবার সোনু, আমি কিছু ছবি পাবলিকের সামনে আপকি আদালতে তুলে ধরতে চাই, সকলকে দেখাতে চাই, আমি জানি যেটা থেকে জানা যাবে কিরকম রূপ বদলান আপনি। লোকেরাও হতবাক হয়ে গেছে এতগুলো চেহারা দেখে। এই যে গেটআপ গুলো, যেটা হয় গুলশান গ্রোভার বারবার গেটআপ বদলাতেন, বা হয়তো অমরিশ পুরী হয়তো এভাবে বদলাতেন বারবার। দেখুন, আমি এই কথাকে আমি একদিক দিয়ে এটাই বলবো যে এতে সত্যি সত্যি আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার কোনো দোষও ছিল না, না উদ্দেশ্য। কিন্তু জানি না রজতজি, আই গো থ্রু ফেজেস। আমার কিছু একটা হয়, এটাকে আপনি যাই বলুন না কেন, আমার কখনো কখনো মনে হয় যে আমি শুধু চুলগুলো কেটে একদম ছোট করে দিই। এত ছোট তো আমি প্রথমবার করেছি, আমি এর আগে কখনো করিনি। কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে এটা বাড়তে থাকুক। আই থিঙ্ক ইটস গট টু ডু মাই মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল স্পেস। কখনো কখনো মনে হয় শুধু বাড়তে থাকুক। আর মা বাবা বলে যে কি করে যে ছেলেটা এত বড় বড় চুল রাখছে, কিন্তু আমার ভালো লাগতো চুল বড় করতে। আর হয়টা কি, আমার যে চুল সেটা এরকম কার্লি, তাই যখন আমি ছোট রাখি তখন স্ট্রেট লাগে, আর যখন সেটা বড় হয় তখন এরকম গোল গোল হয়ে যায়। তাই কোকড়ানো তো বটেই, তবে এতটাও নয় যে যখন ছোট থাকে তখন কোকড়ানো থাকে। সো নিচে থেকেই হয়ে যায়, আমি আলাদা করে কিছু করি না। পারপাস থাকবে। যখন আপনি রাষ্ট্রপতির কাছ থেকে, স্যার আবুল কালাম আজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড নিতে গেছিলেন, আপনি ওনার স্টাইলে চুল কেটে দিয়েছিলেন। দেখুন এই ছবিটা, দেখুন আপনি। আমি আমি সীতার ওপরে হাত রেখে শপথ করে বলছি, আমি সত্যি সত্যি এটা প্ল্যান করে করিনি। এই ভুলটা করেছে ফারাহ খান। ওই সময় আমি ইন্ডিয়ান পার্ট 2 করছিলাম, পার্ট 1 করছিলাম। তখন ও আমাকে বললো, এ সোনু, তখন ওর শিশির কুন্দ্রার সঙ্গে অ্যাফেয়ার চলছিল। তখন আমায় বলছে, সোনু, সিরিজ ইজ অলসো হ্যাভিং দ্য রিবাউন্ডেড হেয়ার, তাই তুইও রিবাউন্ডেড হেয়ার করিয়ে নে না, তোরও চুলটা লম্বা হয়ে যাবে, ভালো লাগবে তোকে। তো তখন ও আমাকে, আমার চুল কার্লি ছিল তখন। যদি আপনারা দেখেন যে ফার্স্ট সিজনে প্রথম কিছু এপিসোডে আমার চুল কার্লি ছিল, পরে স্ট্রেট হয়ে গেছিল, আর এটা ফারাহ খানের ভুল ছিল। আর তখন আলিমই আমার চুল স্ট্রেট করেছিল। আমি ওনার প্রথম গ্রাহক ছিলাম যে আমার রিবাউন্ডিং স্ট্রেট করেছিল। আর আমি জানতাম না যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো কাল হোনাওয়ের জন্য, স্যার। কিন্তু মাননীয় রাষ্ট্রপতি কিছু বলেছিলেন আপনাকে? আমি ওনাকে বলেছিলাম যখন উনি এলেন, আমি বললাম, স্যার সেম হেয়ার স্টাইল। আমি বললাম সেম হেয়ার স্টাইল। তখন ওনার উত্তরটা শুনুন একবার, কপিরাইট, কপিরাইট। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে কপিরাইটের জন্য লড়াই করতে হবে। আরো একটা ছবি আছে আমার কাছে, যখন আপনি ভিখারি সেজে রাস্তায় বসে পড়েছিলেন, আর ওখানে হারমোনিয়াম বাজিয়ে গান করছিলেন আপনি। এটা করেছিলেন কেন? একদিক দিয়ে এটা একটা স্পিরিচুয়াল পারস্যুট ছিল। আমি যা কিছু আমি পেয়েছি, এটার এতটুকু ক্রেডিটও আমাকে দেওয়া উচিত নয়, এটা আমার ভাগ্যে ছিল। তাই যখন একটা লাস্ট ইয়ার এরকম সুযোগ এসেছিল যে আমি বললাম, ভাই এরকম কিছু একটা দেখা যাক, যদি আমি সেই গলা, আর শুধু ওই গলাটা রাস্তায় বসে আছে, কোনো রকম ওই ব্যাকিং ছাড়া, কোনো রকম মার্কেটিং ছাড়া, কোনো লাইটস ছাড়া, কোনো মাইক্রোফোন ছাড়া, আর ওই মানুষটার বয়সটা দেখাচ্ছি আমরা 70, 75, 80 বছর বয়সের একটা মানুষ বসে আছে যে গান গাইছে রাস্তায়। ওই এক্সপিরিয়েন্সটা কেমন হবে? সেম গলাটা কিন্তু একই, গলাটা কিন্তু আমি তৈরি করিনি, বয়স্ক করিনি, গলাটা সেম রেখেছি আমি। কিন্তু আমি নিজেকে
একদম আনরেকগনাইজেবল করে দিয়েছিলাম। ওটা আই ওপেনিং ছিল। আর এই কথাটা বুঝতে পারি যে আমি যা কিছু হয়েছি সেটা আমাদের আশেপাশের পরিবেশের জন্য হয়েছে। যখন আমি স্টেজে যাই তখন আমার কাছে মাইক্রোফোন না থাকলে আপনি কিভাবে শুনবেন আমার গলাটাকে? আর আমার বড় বড় পোস্টার যদি টাঙানো না হয়, অ্যাডস না দেওয়া হয়, মার্কেটিং সোনু নিগম আসছে আমেরিকাতে 16টা জায়গায় শো করার জন্য, তাহলে লোকেরা আমার শো দেখতে আসবে না। তাই আমি আর যা কিছু হয়েছি তার পেছনে অনেক লোকেদের অবদান জড়িয়ে রয়েছে, আরও অনেক লোকের শক্তি জড়িয়ে রয়েছে। ওই শক্তিগুলোকে সরিয়ে দিন, তাহলে আমি 12 টাকার আর্টিস্ট মাত্র। আমি 12 টাকা পেয়েছিলাম 5 ঘন্টা গাওয়ার জন্য, আমি 12 টাকা পেয়েছিলাম। কিশোর কুমারের ব্যাপারেও এরকম অনেক ধরনের গল্প আছে, উনি অনেক কিছুই করতেন শুনেছি। তাহলে এই দুষ্টুমি, এই গেট আপ, এসব ওনার থেকে শিখেছেন আপনি? হয়তো শিখিনি এসব, কিন্তু হয়তো দ্য ফ্যাক্ট ইজ উনিও একজন লিও ছিলেন আর আমিও একজন লিও, দুজনেই লিও রাশির। উনি 4 আগস্ট আর আমি 30 জুলাই, তাই হয়তো ওরকমই। কিন্তু আমার এটা ওনার থেকে, উনি একজন আলাদা রকমের, ওনার মধ্যে একটা স্পিরিট ছিল, ওই স্পিরিটটা আমার মধ্যে নেই। উনি একদম দুর্মূল্য একজন মানুষ ছিলেন, অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন, খুব মজা করতেন। মজা আমিও করি আর প্রচুর মজা করি, কিন্তু আমার আর ওনার তুলনা করাটা উচিতই নয়। উনি আমার বাবার মতনই, আর মানে ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি জীবনে। আমি চাইবো না যে আমি কখনো রফি সাহেব বা কিশোর কুমারজি বা মুকেশজি বা তলত মাহমুদজি, হেমন্ত কুমারজি, মহেন্দ্র কাপুরজি, মান্না দে সাহেবের সঙ্গে আমার কম্পেয়ার করা হোক। আমি আমার মতো, ওনারা ওনাদের মতো। কিন্তু কিছু লোক বলে যে আপনি খুব রঙিন মনের মানুষ আর মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এসব করেন। আমি সত্যিটা বলি আপনাকে, আজ তো বলেই ফেলুন। স্যার, কখনো প্রয়োজন পড়েনি। তাহলে এটা সত্যি যে একটা সময় সব শহরে কেউ এবার দেখুন, এটা এরকম কিছু নয়। সদ্য যৌবনে পা রেখেছিলাম, তখন অবভিয়াসলি বন্ধুর সংখ্যা তো বাড়বেই। আর কেউ আপনাকে পছন্দ করবে, কেউ আপনাকে একটু বেশি পছন্দ করবে, কাউকে আপনি পছন্দ করবেন। তাই এরকমভাবে ওই সময় অনেক বেশি লোকেরা চিনতো, জানতো। আর মানে এটা নয় যে আমি কোনো দুষ্টুমি মানে করে বেড়াতাম, আমি এরকমটা ছিলাম না। আমি সবসময় খুব ভদ্রভাবে থেকেছি। আর আমার ফ্যামিলির কালচারও একটু এরকম যে এরকমভাবে বিচার করাটা ঠিক নয়। আমার পুরো ফ্যামিলি এরকম, ওরা এরকম, মানে এরকম নয়, এরকম ছিলাম না আমি, দুষ্টুমি করে বেড়াতাম না। হ্যাঁ, মানে আমার চেনা পরিচিত অনেক লোকেরা ছিল। ঠিক আছে, আমি এখানেই থামিয়ে দিচ্ছি ওটা, এবার ছাড়ুন এসব Thank you. কথা। কিন্তু ধরুন, যদি মনে আছে তো, বাত নিকলেগি তো দূর তলক যায়গি। কিন্তু আপনার যে রূপটা আছে তার মধ্যে একটা রূপ আমি এটাও জানতে পেরেছি যে যখন ফ্লাইটে থাকেন আর সিনেমা দেখেন তখন কাঁদেনও। সেদিনই তো কেঁদেছি, বাপরে! আপনার রিসার্চ তো মানে, ও মাই গড! রিসেন্টলি একটা সিনেমা দেখছিলাম, লায়ন। আমি দুবাই যাচ্ছিলাম, একটা ফাউন্ডেশন আছে, তার জন্য আমি গিয়েছিলাম। আর আমি ওই সিনেমাটা দেখলাম, লায়ন, আর আমি ফুঁপিয়ে কাঁদছিলাম। আমার ফ্লাইটে খুব কান্না পায়, জানি না কেন। আমি যে সিনেমা দেখি না কেন আমি কাঁদতেই থাকি। আমি প্রচণ্ড কান্নাকাটি করি, মানে নাক দিয়ে জল পড়ে, তারপর আমি পরিষ্কার করতে থাকি। আমি ভিতর থেকে একটুখানি আছি, হৃদয় আমার তাড়াতাড়ি বুঝে যায় কি বলতে চাইছে সামনে থাকা মানুষটা। আর আমি কাঁদি ফ্লাইটে, স্যার। আমার কান্না বেশি পায় ফ্লাইটে। শুনেছি আরো একটা রূপ আপনার আছে, যে আপনি এমনিতে সাহসী প্রকৃতির মানুষ, সকলের হ্যাঁ। সাথে লড়াই করেন, হ্যাঁ, মানেটা হলো আমি ভয় পাই না কাউকে। কিন্তু আসলাকে ভয় পান। আমি আমি এই ব্যাপারটার জন্য আমি আরশোলাকে এত ভয় পাই, স্যার। মানে বিশ্বাস করতে পারবেন না আপনি, যদি এখানে দূরে আপনার ওই দেওয়ালে আরশোলা থাকে তাহলে আমি বাইরে বেরিয়ে যাবো। আমার আরশোলার শেপটাই পছন্দ নয়। মানে কিছু আগের জন্মে আমার সঙ্গে ওর কিছু একটা, আমার সবথেকে বড় নাইটমেয়ার এটা যে আমাকে এরকম কোনো ঘরে ছেড়ে দেওয়া হয় যেখানে একটা নয় আর বড় ধরনের 12-15টা আরশোলা থাকুক, আমি মরে যাবো হার্ট অ্যাটাক করেই। কারণ আমার না ওর ব্রাউন রং, তারপর ওর ওই টেন্টিকলস বেরোয় এরকম করে,
আর তারপর বাকি যেগুলো থাকে না, যেমন টিকটিকি থাকে, লোকেরা টিকটিকি পছন্দ করে না। টিকটিকি কমপক্ষে আমাদের দিকে উড়ে তো আসে না। আরশোলার মধ্যে সব থেকে প্রবলেম হলো এইটা যে ওরা উড়ে উড়ে আমাদের ওপরেই এসে পড়ে, সোজাই হবে, হঠাৎ করে এসে পড়ে। সো দ্যাটস ওয়াই আমার আরশোলার কাজকর্ম পছন্দই হয় না। আমার আরশোলার নেচার পছন্দ হয় না। আমার আরশোলার যেভাবে ওরা আমাদের ওপরেই এসে পড়ে না, আমার ওটা পছন্দ নয়। আই এম রিয়েলি স্কেয়ার্ড অফ ককরোচেস।